এই সূচক ও লগারিদমে আজকে আমরা কি কি শিখবো আমরা একটু ছোট করে লিখে নিই। এখানে সূচক থেকে সূচক সম্পর্কে একটু জ্ঞান নেওয়ার পরে সূচকের সূত্রগুলো সম্পর্কে জানবো। তারপরে আমরা সূচকের থেকে লগ, মানে যখন লগে যাব, লগ সম্পর্কে ছোট ছোট ধারণা নেওয়ার পরেই আমরা লগ থেকে সূচকে কিভাবে যাব, সূচক থেকে লগে কিভাবে যাব সেগুলো শিখবো। তারপর লগের অনেক সূত্র আছে সেগুলো জানবো, এবং এই সূত্রগুলো কিভাবে মনে রাখা যায়, এগুলো কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা কিন্তু আমরা শিখে নিব। কোন একটা সংখ্যা, বিশাল বড় একটা সংখ্যাকে ছোট করে লেখা যায়, বৈজ্ঞানিক রূপে লেখা যায় বা আদর্শ রূপে লেখা যায়। এই আদর্শ রূপটা কি, এটা কিভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে জানবো, এবং স্বাভাবিক লগ এবং সাধারণ লগ সম্পর্কে জানবো। কে, কোন বিজ্ঞানী কোন লগ আবিষ্কার করছে সেটা সম্পর্কে জানবো, কোন লগের ভিত্তি কত, ঠিক আছে, এগুলো জানবো আমরা। এবং লগের অংশক থাকে, পূর্ণক থাকে, এগুলো সম্পর্কেও আমরা ধারণা নিব। আজকের ক্লাসটা তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত করো, দেখবা তোমাদের এই ক্লাসটা অনেক অনেক কাজে লাগবে। আজকের ক্লাসটা যেন খুব ভালো একটা ক্লাস হয়, আমি সেই জিনিসটা কিন্তু ট্রাই করবো আমার দিক থেকে, ঠিক আছে। যে টপিকগুলো বলছি এই টপিকগুলো আজকে ইনশাআল্লাহ কভার করে দেবো। যারা যারা এই টপিক সম্পর্কে বেসিক ধারণা আছে, তোমাদের অলরেডি জানো, তোমরা আজকে এই ক্লাসটা করো, 1 ঘন্টা সময় দাও। আমার মনে হয় তোমরা নতুন কিছু হলেও শিখতে পারো, অল্প 2-1টা জিনিস হলেও শিখতে পারবা, যেটা তোমার জীবনে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে সূচকের ব্যাপারটা হচ্ছে কি, ধরো সাপোজ কোন একটা সংখ্যাকে আমরা এই যে 2 এর পর 3 ধরো লিখি, 2 এর পর 3, এটাকে ধরো লিখি আমরা 8, 2 এর পর 3 করলে হয় 8। তাহলে এই 2 এর পর 3, এখানে এই যে 2 লিখলাম আমরা, এই 2, এই 3 এবং এই 8, এই 3টা সংখ্যা যে 3 জায়গায় লিখছি আমরা, এই 3টা জায়গায় 3টা সংখ্যার একটা পরিচয় আছে। এই যে এখানে যেটাকে লিখছি, নিচে লিখছি আমরা, এইটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় বেস, ইংরেজিতে বলা হয় বেস, বেস বা এটাকে বলা হয় ভিত্তি, ঠিক আছে, বেস বা ভিত্তি। আর এই যে 2 এর উপরে যেটা লিখছি এটাকে বলা হয় পাওয়ার, এটাকে বলা হয় কি, পাওয়ার, ইংরেজিতে বলা হয় পাওয়ার, ঠিক আছে। এটা অনেক নাম আছে, এটাকে বলবো আমরা সূচক, ঠিক আছে, এটাকে বলবো আমরা ঘাত, এটাকে বলতে পারি ঘাত, এটাকে বলতে পারি আমরা শক্তি, এটাকে বলতে পারি আমরা মাত্রা, এরকম কিন্তু অনেক নাম কিন্তু এটা দিতে পারি। তার মানে এটা হচ্ছে সূচক, বেস বা ভিত্তি, আর এটা হচ্ছে পাওয়ার বা সূচক বা ঘাত বা মাত্রা বা শক্তি। আর এইটাকে আমরা পরিচয় দিব নাম্বার, ঠিক আছে, নাম্বার বা সংখ্যা, এটাকে আমরা নাম্বার বা সংখ্যা বলেই জানবো, ঠিক আছে, সংখ্যা বলেই জানবো। তাহলে এটা সাধারণ একটা সংখ্যা, কোনটা কি আশা করি আমরা বুঝতে পারছি, একটা বেস, একটা পাওয়ার বা সূচক, এটা হচ্ছে আমাদের সংখ্যা, ক্লিয়ার। তো এইবার আমরা এইখানে ব্যাপারটা বুঝলাম যে কোনটা দিয়ে কি বোঝায়। ধরো সাপোজ আমাদের 2 এর পর -1, এটা সমান হচ্ছে হাফ, তাহলে এখানে হচ্ছে এই 2 হচ্ছে বেস, তারপর হচ্ছে এই -1 হচ্ছে আমাদের পাওয়ার, আর এটা হচ্ছে আমাদের সংখ্যা। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনটাকে কি বলবো, আমরা এই এতগুলো নামের ভিতরে এটাকে সবসময় বেস বলবো, এটাকে আমরা সবসময় পাওয়ার বলবো, ঠিক আছে, আমরা এটাকে পাওয়ার বলবো, আর এটাকে আমরা নাম্বার বলবো, ঠিক আছে, এটাকে আমরা নাম্বার বলবো। তো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি যে কোন একটা সংখ্যা যদি আমরা এভাবে লিখি তখন কোনটাকে আমরা কি বলতে পারি, ঠিক আছে। তাহলে চলো এবার সূচক রিলেটেড কিছু সূত্র, এই সূত্রগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়ে আসি। তাহলে প্রথমে আমাদের সূচকের যে প্রথম সূত্রটা আমরা পাবো সেটা হচ্ছে, ধরো সাপোজ আমাদের দেওয়া আছে a⁴m ইন্টু a⁴n সমান সমান কি হবে। ব্যাপারটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে যদি দেখি, সেটা হচ্ছে 2 এর পর ধরো 5 আর 2 এর পর হচ্ছে ধরো আমাদের 7। দেখো এটার ক্ষেত্রে এই যে 2 আর 2 এদের বেস কিন্তু দুজনের সেম। একটু আগেই বললাম আমরা কি বলবো, কোনটাকে বেস বলবো, তাই না। আমরা বলছিলাম এই যে ধরো 2 এর পর 3 সমান সমান 8, এই 2 হচ্ছে আমাদের সবসময় আবার ব্যবহার করব কোন শব্দটা, বেস শব্দটা। 3 কে আমরা সবসময় বলবো পাওয়ার বলবো, ঠিক আছে, পাওয়ার বলবো। 8 কে আমরা সবসময় নাম্বার বলবো, নাম্বার বলবো, ঠিক আছে। তো এই দেখো এর বেস এই দুইটার বেস সেম, আর যদি দুইটার বেস সেম হয় এবং মাঝখানে যে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার গুলো যোগ করলেই হয়ে যায়। পাওয়ার গুলো কি হয়ে গেল, কি করলে হয়, যোগ করলে, অর্থাৎ 5 যোগ 7 করলে অর্থাৎ 2 এর পর 12। এই 2 এর পর 5 আর 2 এর পর 7 মানে 2 এর পর কত লিখতে পারি, 12। তার মানে a⁴m ইন্টু a⁴n হলে যেহেতু গুণ আছে তার পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। আমি চেষ্টা করব সূত্রগুলোকে একবারে নোট করে দিতে, সো আমি সূত্রগুলো একটু এইখানে লিখে দিব। প্রথম সূত্রটা হচ্ছে a⁴m ইন্টু a⁴n ইকুয়ালস টু a⁴n প্লাস n। তাহলে দেখো 2 নম্বর সূত্রটা যদি কি হয়, যদি উপরে থাকে
আর নিচে থাকে অর্থাৎ ভাগ আকারে যদি থাকে, দেখো ধরো এক্সাম্পল দেখি, 2 এর পর ধরো 9 আর 2 এর পর ধরো 6, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? দেখো এই উপরেরটার বেস আর নিচেরটার বেস সেম, যদি বেস সেম হয় তাহলে বেসটাকে একবার লিখবো এবং পাওয়ারগুলোকে জাস্ট বিয়োগ করে দিব। কখন বিয়োগ করব? যখন ভাগ থাকবে, বিয়োগ করে দিব। তার মানে এই দেখো এটার বেস সেম, তার পাওয়ারগুলো বিয়োগ করব অর্থাৎ m - n করব। আশা করি আমরা এটুকু ক্লিয়ার যে ভাগ থাকলে আমরা কি করব, ঠিক আছে? ভাগ থাকলে বিয়োগ করে দিব। আচ্ছা, এবার আমাদের পরবর্তী সূত্রটা দেখব। যদি কখনো দেখি আমরা a এবং b এর পুরোটার পাওয়ার হচ্ছে m, a ইনটু b এর পাওয়ার m, তখন চাইলেই আমরা এটাকে লিখতে পারি কি, যে এই পাওয়ারটা এর উপরে আছে, b এর উপরেও আছে, এর উপরেও আছে অর্থাৎ a পাওয়ার m, b এর উপরে আছে অর্থাৎ b এর পাওয়ার m। এই সিমিলার জিনিসটা যদি ভাগ আকারেও থাকে, ধরো a ভাগ b এর পাওয়ার ধরো সাপোজ n আছে, তার মানে হচ্ছে এই পাওয়ারটা এর উপরেও আছে অর্থাৎ a পাওয়ারও n, b পাওয়ারও n। আশা করি এটুকু ক্লিয়ার আমরা। এবার ধরো 5 নম্বর, এইটা যদিও সূত্র না, তবে এটাকে আমরা সূত্র মনে করে লিখব, রুট ওভার a ইনটু রুট ওভার b। যদি এরকম থাকে তাহলে চাইলেই আমরা রুট ওভার a ইনটু b লিখতে পারি। মানে এই রুট ওভার a রুট ওভার b একবারে কি লিখতে পারো, রুট ওভার পুরোটা রুট, এই a b দুইটাই রুটের ভিতরে আছে, ঠিক আছে? মনে করো সাপোজ কখনো আছে আমাদের রুট ওভার ধরো 12 আছে, তখন আমি চাইলে এটাকে লিখতে পারি 4 গুণ 3। আর 4 গুণ 3 যেহেতু লিখলাম, এই দেখো এই রুটটা দুজনের উপরেই আছে, তাহলে আমি চাইলে এরকম আলাদা আলাদা করে লিখতে পারবো, ঠিক আছে? আলাদা আলাদা করে লিখতে পারবো। আবার এই আলাদা আলাদা থাকলে আমি একসাথেও লিখতে পারবো, ঠিক আছে? এইটাই বোঝানোর চেষ্টা করতেছি আমি। ধরো সাপোজ রুট ওভার 3 ভাগ রুট ওভার 2, আমি চাইলে কি করতে পারবো, পুরোটা রুট দিয়ে 3 ভাগ 2, এই কাজটাও কিন্তু আমি করতে পারবো, যেরকম ভাবে আমরা এই পাওয়ারের ক্ষেত্রে করতে পারতাম, ঠিক আছে? এই দেখো রুটও কিন্তু একটা পাওয়ার, ধরো রুট ওভার 2 এর অর্থ কি জানো? 2 এর পাওয়ার 1 ভাগ 2। আমরা এটা কিন্তু এখনই দেখবো, 2 এর পাওয়ার 1 ভাগ 2 কিভাবে হয় সেটা কিন্তু আমরা এখনই দেখবো। আচ্ছা, তাহলে দেখো আমরা রুটের এই ছোট রুটের কনসেপ্টটাকে দেখে নিলাম আর কি। এরপরে 6 নম্বর যেটা আছে, 6 নম্বরটা হচ্ছে, তোমাদের একটা ছোট কথা বলে রাখি, কোনো কিছুর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে কি হবে, হচ্ছে আমাদের 1। যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। ধরো সাপোজ 5 এর পাওয়ার 0, উত্তর কত? 1। ধরো সাপোজ আমাদের ax পুরোটার পাওয়ার 0, উত্তর হবে কত? 1। x 5x স্কয়ার ভাগ y এর পাওয়ার -5 এর পুরোটার পাওয়ার 0, উত্তর কত হবে বলো তো? 1। কেন কোনো কিছুর পাওয়ার 0 মানে 1? একটু ছোট্ট করে আমি দেখে নিই। সেটা হচ্ছে কি, তোমাকে যদি বলা হয় 2 এর পাওয়ার 4 ভাগ 2 এর পাওয়ার 4 ভাগ করলে কত হবে, তুমি বলবা কাটাকাটি করো, করলে কি আসবে? 1 আসবে। এখন আমরা যদি এই সূচকের সূত্র অনুযায়ী করতাম, তাহলে দেখো এর বেস এবং এর বেস সেম, বেস সেম হলে পাওয়ার গুলো কি হবে বলতো? বিয়োগ হবে। তাহলে এটা হচ্ছে কত? 1 এর সমান। অর্থাৎ দেখো 2 এর পর কত আছে বলতো? 0 ইকুয়াল টু 1। তাহলে 2 এর পর 0 করলাম, কত আসবে? 1 আসবে। এখানে যদি আমি 3 নিতাম তাহলে ঘটনাটা কিন্তু একই ঘটতো, 3 এর পর 0 আসতো, তখনও কিন্তু ডান পাশে কত আসতো? আমাদের 1ই কিন্তু আসতো। আশা করি এটুকু আমরা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এইটুকু আমরা ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এর পরবর্তী যে সূত্রটা আছে, যদি কখনো যদি আমাদের এই রুটের ভিতরে ধরো সাপোজ 3 আছে, রুটের ভিতরে 3 আছে, তাহলে এটাকে যখন আমরা সাধারণ সংখ্যায় প্রকাশ করব, তখন x লিখে এই যে এই রুটের ভিতরে 3 আছে মানে হচ্ছে 1 ভাগ 3, এখানে 3 থাকা মানে 1 ভাগ 3। যখন শুধু রুট থাকবে, একটা জিনিস খেয়াল করো, যেরকম এটা 5, এই 5 এর পাওয়ার কিন্তু একটা 1 আছে, যেটা আছে লিখি না আমরা, এর সামনে কিন্তু প্লাস আছে, লিখলে হয় না লিখলেও হয়। এর নিচে কিন্তু একটা 1 আছে, যেটাকে লিখলেও হয় না লিখলেও হয়। ধরো এর সাথে একটা 1 গুণ আছে, এটা লিখলেও হয় না লিখলেও হয়। আমরা এগুলো কিন্তু লিখি না, তার মানে কিন্তু নেই এরকম কিছু না, ঠিক আছে? আছে। এই শুধু রুট লেখার মানে কি জানো? এই যে রুটের ভিতরে কিন্তু একটা 2 আছে, এই যে রুটটার, এটার ইংরেজি নামটা কি জানো? এটা হচ্ছে স্কয়ার, SQUAR স্কয়ার রুট, এটা হচ্ছে স্কয়ার রুট। রুট শব্দের অর্থ হচ্ছে বর্গমূল, রুট শব্দের অর্থ হচ্ছে কি? বর্গমূল। না, রুট শব্দের অর্থ হচ্ছে কি? মূল। রুট শব্দের অর্থ হচ্ছে মূল, আর এই স্কয়ার মানে হচ্ছে কি? বর্গ। তার মানে এইটা হচ্ছে আমাদের কি? বর্গমূল। এই বর্গ মানে কত? বর্গ মানে 2, এই যে 2, ঠিক আছে? দেখো তোমাকে যদি আমি এরকম চিহ্ন দিয়ে বলি, এটা কি? এটার ইংরেজি নামটা কি হবে? এটা হচ্ছে কিউবিক রুট। হ্যাঁ, কিউবিক রুট, বা বাংলায় বলবো এটা যে ঘনমূল,
এটাকে বলবো কি ঘনমূল। তার মানে এই চিহ্নটা আসলে কি, এই চিহ্নটা আসলে মূল, এই চিহ্নটা কি মূল চিহ্ন। কিন্তু যখন এইখানে 2 থাকবে তখন বলবো এটাকে বর্গমূল বা স্কয়ার রুট। যখন আমরা বলি √25, এর মানে হচ্ছে স্কয়ার রুট 25। এর সঠিক উচ্চারণটা হচ্ছে কত বলতো? যারা এটা জানতে না তারা একটু জেনে নাও, এটা কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে স্কয়ার রুট 25। এই 25 কে স্কয়ার রুট করলে হয় আমাদের কত? 5 হয়। কথা ক্লিয়ার? যদিও এই জায়গাটায় যখন কিছু থাকে না তখন আমরা সব সময়ের জন্য ধরে নিই কত আছে বলতো? এখানে 2 আছে। 2 ব্যতীত কখনো এখানে 1 হইতে পারে না। এখানে কত কখনো কি হইতে পারবে না বলতো? 1 হইতে পারবে না। এই ছোট ছোট বেসিক গুলো কিন্তু আজকের ক্লাসে আমরা শিখাবো। হ্যাঁ, 1 কখনো হইতে পারবে না, 1 কখনো হয়ই না। কারণ 1 হয় না কেন? দেখো 1 লেখার কোনো প্রয়োজনই হয় না। ধরো সাপোজ 1 এ আছে, এরকম আছে, তার মানে কি এরপর কত? আমরা জানি উপরে 1 থাকে আর এখানে যে থাকে সে নিচে আসে। এই দেখো এই যে a টু দি পাওয়ার 1/1, তার মানে কি দেখো তো 1ই না, তার মানে আলটিমেট কত? a না। তাহলে রুট আবার এই দেখো 1√a মানে কি শুধু a। সো এই 1 কখনোই কিন্তু এই কনসেপ্টটাকে কিন্তু আমরা বিল্ড আপই করি নাই, কারণ কি এটা আমাদের কোনো দরকারই নাই। সো একদম যদি কিছু না থাকে, এই রুটের ভিতরে যদি কিছু না থাকে তাহলে বুঝবো কত আছে বলতো? আমাদের স্টার্টিংটা কত থেকে বলতো? 2 থেকে, যেটাকে আমরা কখনোই ব্যবহার করি না, কখনোই আমরা এই 2 কিন্তু ভিতরে দেই না। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে 2 বাদে যদি কিছু হয় তাহলে সেটা দেওয়া থাকবে, যেরকম 3 থাকলে দেওয়া থাকবে, 7 থাকলে দেওয়া থাকবে, যে কোনো সংখ্যায় দেওয়া থাকবে। আর যদি কিছু না দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো এখানে কি আছে বলতো? 2 আছে। আশা করি আমরা এটুকু ক্লিয়ার। তাহলে দেখো যদি এখানে 3 থাকে তাহলে 1/3। তার মানে যদি এখানে শুধু রুট থাকে, এই শুধু রুট মানে কি স্কয়ার রুট, তাহলে কত হবে বলতো? 1/2। কারণ কি এখানে একটা 2 আছে যেটা আমরা লিখি না, না লিখলেও কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারছি? যেরকম ভাবে 5 এর আগে প্লাস না লিখলেও কোনো সমস্যা নাই, রুটের ভিতরে একটা 2 আছে যেটা না লিখলেও কোনো সমস্যা নাই। আশা করি আমরা ক্লিয়ার। এবার ধরো সাপোজ এখানে আমাদের 5 আছে, তাহলে আমাদের কি হবে বলতো? তাহলে x এর পাওয়ার 1/5। তার মানে এখানে যদি n হয়, তাহলে এখানে কি হবে? সিম্পলি 1/n। তো এটাকেই আমরা একটা সূত্র বলবো যে 7 নম্বর রুট আবার। দেখো বইয়ে যতগুলো সূত্র আছে আমাদের যেখানে ঠিক ততগুলো সূত্র হবে তা না, আমি বিভিন্ন রকম অঙ্ক করাই থেকে যেই যে কনসেপ্ট গুলো আমাদের কাজে লাগছে আর কি, বা যেই যে নিয়মগুলো আমাদের জানা দরকার বলে মনে করতেছি সেইগুলোই আমি জাস্ট এখানে করাচ্ছি। ঠিক আছে, তো ধরো এখানে যদি শুধু n থাকে আর এখানে যদি a হয় তাহলে এর অ্যানসারটা হবে a টু দি পাওয়ার 1 ডিভাইডেড কত হবে? n, a টু দি পাওয়ার 1 ডিভাইডেড n। আশা করি এটুকু আমরা ক্লিয়ার হইছি। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবা। আমি বললাম তো নতুন একটা টপিক বা একটা ছোট জিনিস হলেও আজকে কিন্তু নতুন কিছু পাবা এবং শিখতে পারবা, এটা কাজে লাগবে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত করবা। আচ্ছা, এইবার যদি কখনো এরকম থাকে ভালো করে বুঝবা, ধর a পর 3 তার উপরে ধরো 5, মানে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সিম্পলি কি হয় জানো? সিম্পলি হয় কি গুণ হয়ে যায়। এই পাওয়ারের উপরে পাওয়ারের সাথে কি গুণ হয়ে যায়, 3 5 15। এটার একটা কারণ আছে। ধরো সাপোজ আমি ধরো এখানে 3 নিলাম আর এরপর 2 দিলাম, তার মানে কি কোনো কিছুর স্কয়ার মানে কি সেই জিনিসটা একই জিনিসটা কয়বার গুণ আছে বলতো? 2 বার গুণ আছে। তাহলে দেখো এদের বেজ আবার দেখো সেম, তাহলে গুণ থাকলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। মানে আমি ডিটেইলসে পড়লে কি আসতো সেটা দেখতেছি আর কি। 3 আর 3 কত হবে বলতো? 6। এখন আমি এত ঝামেলা না করে আমি বলছি 3 আর 2 গুণ করে দাও, 3 2 6। দেখো এটা একবারে করলাম, এটা আসলো, আর এখানে 3 লাইনের পরে এটা আসছে, একই তো জিনিস নাকি বলতো? একই জিনিস। এজন্য যদি বলতেছি আমরা যদি কখনো পাওয়ারের উপর পাওয়ার থাকে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কি করব? সিম্পলি গুণ করে দেব। 3 গুণ 5, 3 5 কত? 15। আমরা এটাকে সূত্র আকারে লিখি আমরা 8 নম্বর। ধরো a টু দি পাওয়ার m আছে, তার উপরে পাওয়ার যদি n হয় তাহলে কি হবে? a টু দি পাওয়ার mn। ক্লিয়ার? এবার দেখো কখনো কখনো আমাদের ক্যালকুলেশনের ভিতরে এমন এমন জিনিস আসে, ধরো সাপোজ x টু দি পাওয়ার 3x, এটাকে আমরা কি কি লিখতে পারি? দেখো তোমাকে যদি আমি বলি যে এটা ব্যাপারটা কি ছিল, 3 গুণ x। ঠিক আছে, তার মানে তুমি যদি লেখো x টু দি পাওয়ার 3 তারপরে x, এটাও সম্ভব। আবার যদি তুমি লেখো x টু দি পাওয়ার x তারপরে 3, এটাও কিন্তু সম্ভব। মানে এই যে লেখাটা, এই লেখাটা এইভাবে লেখা যাবে, এই লেখাটাকে এইভাবে লেখা যাবে, এবং এই লেখাটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি। এর কারণটা কি দেখো, যদি এইটাকে ক্যালকুলেশন করি 3 আর x গুণ করলে কি 3x, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় 3x, x টু দি পাওয়ার 3x। তাহলে 3 আর x গুণ করলে কত? 3x, 3 আর x তো গুণ আকারেই আছে। আশা করি আমরা এই কনসেপ্টটুকু ক্লিয়ার। তার মানে কখনো যদি এরকম আমাদের করা লাগে যে ধরো সাপোজ x টু দি পাওয়ার 3 এর পর x আছে, আমি চাইতেছি এরকম করে ফেলতে, তাহলে কিন্তু আমরা সরাসরি করতে পারি, সরাসরি কিন্তু করতে পারবো। ধরো আমি ছোট্ট করে একটু বলি, a টু দি পাওয়ার 7, a স্কয়ার পাওয়ার 7, ধরো এটাকে লিখতে পারি কি a পাওয়ার 7 তার হচ্ছে স্কয়ার।
এই দুইটা কথা কিন্তু একই কথা, এই দুইটা কথা একই কথা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার একটা কনসেপ্টে আসি আমরা। ধরো সাপোজ এটাও কিন্তু সরাসরি সূত্র না, কিন্তু এই যে ক্যালকুলেশন এখন যেটা করবো এটা কিন্তু এমসিকিউর জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। ধরো সাপোজ আমাদের রুট ওভার স্কয়ার রুট এ কিউ এরকম আছে। তো এটার মানে কি দেখো, এটার মানে একদম সাধারণ নিয়মে যদি আমরা ডিটেইলসে করি তাহলে কি হবে, এ কিউ মানে যার উপরে রুট স্কয়ার রুট তার উপরে কি 1 ভাগ, এখানে যদি কিছু নাই মানে কত আছে 2 আছে, ব্যাপারটা সেরকম। আর এরপরে নিয়মটা কি জানি বলতো, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের উপরে কি হবে বলতো, গুণ হবে। তার মানে 3 গুণ 1 ভাগ 2, তার মানে এর পাওয়ার এই 3টা যাবে উপরে আর 2টা আসবে কোথায়, নিচে। তাহলে এর পাওয়ার 3 ভাগ 2, এটাকে এভাবে লিখতে পারি। কথা কি ক্লিয়ার? এখন আমরা এই জিনিসটা আরেকটু বোঝার চেষ্টা করি। দেখো এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করব, এটাকে সূত্র মতো করে মনে রাখার চেষ্টা করব। সেটা কিভাবে করব দেখো, ধরো সাপোজ আমাদের এখানে শুধু স্কয়ার রুট না দিয়ে ধরো এখানে ধরো আমরা 5 দিলাম, আর ধরো এরপর ধরো আমরা 7 দিলাম। তাহলে এটাকে আমি বললাম যে ক্যালকুলেশনটা হচ্ছে কি, a টু দি পাওয়ার 7 তো থাকবেই, এর স্কয়ার যেহেতু রুটের ভিতরে 5 আছে এটা হচ্ছে 1 ভাগ 5, আর ক্যালকুলেশন করলে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে 7 ইনটু 1 ভাগ 5। সো এরপর এই 7টা যাবে উপরে আর এটা যাবে নিচে। আমার কথা হচ্ছে এইখান থেকে এইখানে আসবো কিভাবে, একবারে কিভাবে আসবো, সেই নিয়মটা কি বা সেই টেকনিকটা কি? সেই টেকনিকটা হচ্ছে খুবই সিম্পল। এখানে ধরো a আছে, এখানে ধরো x আছে, এখানে ধরো b আছে। x এর পাওয়ার কত আছে, b আছে, মানে সবসময় বলবো যে রুটে আছে সে নিচে আছে, যে রুটে আছে সে নিচে আছে, বা রুটের ভিতরে যে থাকবে সে নিচে হবে, আর যে x এর উপরে থাকবে, যে x এর উপরে থাকবে সবসময় উপরে থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে দাগটা দিব এই দাগের উপরে কে থাকবে, যে x এর উপরে আছে সে উপরে, আর যে রুটে আছে সে নিচে। তাহলে সরাসরি কিন্তু আমরা এই লাইনটা লিখে ফেলতে পারি। দেখো তো এইটি ব্যাপারটা কি ছিল, এর পাওয়ার যে উপরে আছে সে উপরে যাবে, যে রুটে আছে সে নিচে যাবে। দেখো তো এটাই আসছিল কিনা আমাদের, বলো তো? এটাই কিন্তু আসছিল। এখন তোমাকে আমি দেখাই আরেকটা বিষয়, এইগুলো সেম থাক, হ্যাঁ এটা সেম থাক, আমি এটার মানে হচ্ছে কি বলতে পারি, তাহলে 7 ডিভাইডেড কত 5। এবার যদি এরকম থাকতো যে এখানে ধরো 5 এখানে ধরো 7, ঠিক আছে? আচ্ছা আমি এই যেটা কাজটা করি, এই যেটা ধরো রুট অফ 5 রুট এ তার উপরে পাওয়ার হচ্ছে 7 এরকম আছে। এখন কথাটা হচ্ছে কি দেখো, আমি বলতেছি কি দেখো এইটা এইটা এবং এইটা, এই তিনটা হচ্ছে একই রূপ। কেন একই রূপ, আমি এইটাকে একটু ডিটেলস করি তারপরে আমি শর্টকাটে চলে যাব। ডিটেলসটা কি দেখো, আমরা জানি কি যদি কেউ এই রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে এর পাওয়ারটা 1 ভাগ কত হয়ে যাবে। তার আমরা এই ব্র্যাকেটের উপরে যে 7 ছিল এটাকে নিয়ে কোনো কথা বলতেছি না, আমরা এই ভিতরেরটুকু নিয়ে কাজ করতেছি। তাহলে এর পর কত হওয়ার কথা বলো তো, 1 ভাগ কত, এই যে নিচে যেহেতু রুট যেহেতু এখানে আসছে নিচে 5, তাহলে এখানে কত হবে, আমরা জানি পাওয়ারের পরে গুণ হয়, তাহলে এই 1 ভাগ 5 এর সাথে গুণ হবে কত 7। তাহলে দেখো যে পাশে গুণ থাকে সে সবসময় উপরে থাকে, তাহলে কি এই 7 থেকে 7 উপরে আর নিচে কত বলতো 5। এখন দেখো তো এইটাই সেটা কিনা বলতো, যে 7 ভাগ 5 এরপর 7 ভাগ 5। তার মানে আমি যদি এইটাকে একবারে একটা সূত্র মতো তৈরি করতে চাই, তাহলে সূত্র মতো তৈরি করলে ব্যাপারটা কি দাঁড়াবে দেখো, ব্যাপারটা দাঁড়াবে এরকম। ধরো সাপোজ a রুট x এর পাওয়ার b, x এর পাওয়ার b এইটুকুর পুরোটার উপর রুট, এই রুটটা কি বলতো x পাওয়ার b এর উপরে। বা যদি এরকম থাকে এই যে x আর এই b টা যদি আবার পুরোটার উপরে থাকে, তাও যেই কথা, এইটা এবং এইটা একই কথা, এবং x টু দি পাওয়ার যেহেতু যে পাওয়ারে আছে, যে উপরে আছে, যে উপরে আছে, যে উপরে আছে, দেখছো যে উপরে আছে সে উপরে থাকবে, আর যে এই রুটে আছে সে হবে কি নিচে হবে। তার মানে এই যে লাইনটা লিখলাম এটাও কিন্তু একটা আমাদের সূত্র মতো করে মুখস্থ করে ফেলতে হবে, আমাদের সূত্র মতো করে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। আশা করি আমরা এটা বিভিন্ন জায়গায় কাজে লাগাইতে পারবো। আমরা যখন কালকে এমসিকিউ টাইপের অঙ্ক করব না, এমসিকিউ করবো যখন, তখন আমরা এই যে ক্যালকুলেশনটা আমাদের কিন্তু অনেক সময় বাঁচিয়ে দিবে, অনেক সময় বাঁচিয়ে দিবে এবং অনেক নিখুঁত ভাবে ক্যালকুলেশন করতে সাহায্য করবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা দেখো আরেকটা জিনিস তোমার আমি বলি, ধরো সাপোজ এবার উল্টা একটা কথা বলি, ধরো 5 ভাগ 3 আছে, তুমি চাইলে কি কিভাবে লিখতে পারো দেখো, তুমি যে মনে করো যেহেতু নিচে কি আছে বলতো, নিচে আছে 3, তাহলে তুমি রুটের ভিতরে দিবা 3 আর লিখলে a, আর যেহেতু উপরে আছে তাকে উপরে লিখতে পারবা। আবার তুমি এটাকে আরেকটা রূপে লিখতে পারবা, যেহেতু এই 5 উপরে আছে তাহলে a টু দি পাওয়ার 5, আর যেহেতু এই রুটটা এই 3 এর নিচে আছে তাহলে a কি যাবে রুটের ভিতরে যাবে।
এর রুটের ভিতরে যাবে। তার মানে এইটা থেকে আমরা এখন এটাও লিখতে পারবো, অথবা এটা থেকে এটাও লিখতে পারবো, বা এটা থেকে এটা লিখতে পারবো, এটা থেকে এটা লিখতে পারবো। আশা করি এই তিনজনের ভিতরে যে পারস্পরিক রূপান্তর, এই রূপান্তরটা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। কথা কি ক্লিয়ার? তো আমাকে বলো যে তোমরা একটু বুঝতে পারতেছো কিনা এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমাকে একটু বলো, যারা যারা ক্লাস করতেছো, তাহা, লাবিব এবং হচ্ছে কি নুসরাত, তোমরা আমাকে একটু বলো যে তোমরা এই ক্লাসটা ঠিকঠাক বুঝতেছো কিনা। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু সূত্র আকারে লিখতে চাচ্ছি আর কি। সূত্র আকারে লিখলে আমি একটু এখানে লিখে রাখি, যেহেতু মনে হয় দেখা যাবে না, এইদিকে লিখলে আর। তো 9 নম্বর সূত্র আকারে যদি লিখি, এটা a x এর পাওয়ার b সমান সমান ধরো সাপোজ কত হবে, রুট ওভার a x এর পুরোটার পাওয়ার b সমান সমান x এর পাওয়ার b ভাগ a। ঠিক আছে, x এর পাওয়ার b ভাগ a। আচ্ছা, তাহা বলতেছো ক্লিয়ার, এবং লাবিব বলতেছো বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাতে বেশি সময় দিব না। মোটামুটি আমরা এই সূচকের কিন্তু অনেক টাইপের সূত্র জানলাম। এইবার সূচকের ক্ষেত্রে আমরা একটু মাইনাস নিয়ে কাজ করবো। মাইনাসটা নিয়ে কাজ করার আমাদের দরকার আছে। ধরো এর পর -3, এরপর -3 কখন হয় জানো? ব্যাপারটা হচ্ছে কি, দেখো ধরো এর পর 6 আছে, নিচে ধরো এর পর 3 আছে, বা সরি ধরো উপরে এর পর 3 আর ধরো এর পর 6। এখন তোমাকে ক্যালকুলেশন করতে বললো যে এটা ক্যালকুলেশন করলে কত হবে। তুমি কি করলে, তুমি বললে কি যে ধরো সাপোজ যেহেতু এর বেজ সেম, ভাগ আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। তার মানে কি এর পর কত, -3 হলো। তার মানে দেখো এর পর -3 মানে কি, তার দশাটা কি বলতো, সে এই দশায় আছে, ধরো সে এই দশায় আছে। তো এই দশা হইলে আমরা কিন্তু আরেকটা জিনিস জানি, দেখো এখানে a পর 3 মানে কত, a কয়বার গুণ আছে বলতো, 3 বার গুণ আছে। আর নিচে 6 মানে কি, a কয়বার গুণ আছে বলতো, 6 বার গুণ, 4 5 6। এই তিনটার সাথে 3টা কাটি আমরা, তাহলে উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে কত বলতো, a পর 3। তার মানে আমরা এই বেসিকটা কিভাবে আসছে সেটাও কিন্তু আমরা বলতেছি। দেখো a পর -3 মানে কি, 1 ভাগ a পর +3। আমি চিহ্নটাকে মেনশন করতেছি কারণ কি, যে উপরে যে ছিল, আমরা জানি কোন একটা সংখ্যা, ধরো সাপোজ 5 লিখলাম, এর নিচে কিছু নাই মানে কি একটা বলতো, 1 আছে। এটা কিন্তু আমরা সবসময় জানি। তো এর নিচে কিছু নাই মানে কি একটা 1 আছে। তার মানে বলতে পারি এই যে এটা কোথায় আছে এখন, উপরে আছে, এই ভাগ চিহ্নের উপরে আছে। কিন্তু এটা এখন কোথায় আছে বলতো, এই ভাগ চিহ্নের কোথায় আছে, নিচে আছে না উপরে আছে বলতো, নিচে আছে। তার মানে আমরা বলতে পারি কেউ যদি উপরে থাকে, তার চিহ্ন যদি, তার পাওয়ারের চিহ্ন যদি মাইনাস হয়, তাহলে নিচে আসলে তার পাওয়ারের চিহ্নটা কি হবে বলতো, প্লাস হয়ে যাবে। তাহলে তার পাওয়ারের চিহ্নটা হবে প্লাস। অর্থাৎ আমি এটাকে যদি আরেকটু সুন্দর করে লিখতে চাই, ধরো সাপোজ x⁻n, এটাকে আমরা লিখবো কত, 1 ভাগ, যদি আমি নিচে লিখি এক্সটাকে নিচে নিয়ে আসি, তাহলে কি x⁻, এই যে -n যায় কি শুধু n হবে, শুধু n হয়ে যাবে। আশা করি আমরা ক্লিয়ার এটা। তো এটাকে আমরা সূত্র আকারে জানবো। 10 নম্বর, x⁻n সমান 1 ভাগ x⁻, শুধু n। এখন ধরো সাপোজ তোমার কাছে প্লাস আছে, ধরো সাপোজ তোমার কাছে কি আছে, প্লাস a⁻, ধরো +3। তারপরেও তুমি এটাকে জোর করে নিচে আনতে চাচ্ছ, তখন তোমাকে জাস্ট এখানে +3 কে -3 লিখতে হবে। বা এই উল্টা কথাটা কি, দেখো এই নিচে একজনের পাওয়ার -3 আছে, সে উপরে গেলে কত হয়ে যাবে, শুধু 3 হবে, শুধু 3 হবে। ঠিক আছে, আশা করি আমরা এই ছোট্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি সবাই, আশা করি আমরা ক্লিয়ার। এইবার আরেকটা কনসেপ্টে আসি। ধরো যদি কখনো ধরো শুধু মাইনাস যে কোনো সংখ্যা হতে পারে, -3 হতে পারে, এটা মানে কি 1 ভাগ 5 এর পাওয়ার 3, এটা বললাম আমরা। কিন্তু শুধু 1 যদি হয়, তাহলে কখনো কখনো আমরা যেহেতু এই দেখো এটা ব্যাপারটা কি, 5 এর পাওয়ার 1, -1 থাকলে নিচে আসলে 1। কিন্তু এই যে পাওয়ার 1 হলে আমাদের কোনো যাই আসে না, এই জন্য কি আমরা কখনো কখনো এই 1টাকে লিখি না, 1 ভাগ 5 লিখি। এই জন্য বলি যার মাথায় ইনভার্স 1 ভাগ সেটা করলেই হয়ে যায়। ধরো সাপোজ 2x এর পাওয়ার -1, ঠিক আছে, বা 2x এর ইনভার্স, তাহলে কি 1 ভাগ 2x, শুধু এরকম লিখলেই কিন্তু হয়ে গেল। এইবার এই যে যেটা করলাম আমি, এইটা এবং আরেকটা জিনিসের পার্থক্য আছে। হ্যাঁ, এটা জিনিসটার সাথে আরেকটা জিনিসের পার্থক্য আছে। এই যে জিনিসটা আর যে এরকম থাকতো, এই দুটো জিনিসের কিন্তু পার্থক্য আছে। এই যে -1টা, এই পাওয়ারটা কিন্তু শুধুমাত্র x এর, কিন্তু এই যে -1টা, এটা কিন্তু 2x পুরোটা। এবং এইটাকে ক্যালকুলেশন করলে কিন্তু 2 × 1 ভাগ x বা 2 ভাগ x হবে। আর এটা করলে কি 1 ভাগ 2x হবে। কেন? আশা করি তোমরা বুঝতে পারছো যে এই পাওয়ারটা হচ্ছে পুরোটা, এই পাওয়ারটা হচ্ছে শুধুমাত্র x এর। আচ্ছা, তো এটা গেল। এইবার কখনো যদি তোমার পাওয়ার ওই যে বললাম শুধু ইনভার্স থাকলে এরকম করবা। আর যদি ধরো সাপোজ a ভাগ b এর পাওয়ার -1 হয়, a ভাগ b যদি এরকম ভগ্নাংশের পাওয়ার মাইনাস থাকে,
তাহলে তুমি জাস্ট যে কাজটা করবা, এখানে পাওয়ার কত আছে 1 আছে, তাহলে b ভাগ a করবা, যেহেতু -1 তাহলে শুধু 1। কি করছি দেখো তো, উল্টাই দিছি, a ভাগ b কে b ভাগ a লিখছি, কিন্তু -1 ছিল, কত হয়ে গেছে বলো তো, শুধু 1 হয়ে গেছে। ঠিক আছে, এটা কি হয়ে গেছে, শুধু 1 হয়ে গেছে। আশা করি আমরা এটুকু ক্লিয়ার। দেখো ধরো সাপোজ 3 ভাগ 2 এরপর -1, তার মানে কি লিখবো কত, 2 ভাগ 3। আর যদি 1 পাওয়ার লিখলেও হয়, না লিখলেও হয়, তাহলে এরকম। কিন্তু যদি এই 1 বাদে যদি অন্য কিছু থাকতো, 1 বাদে যদি অন্য কিছু থাকতো, ব্যাপারটা হচ্ছে কি, সাপোজ a ভাগ b এর পাওয়ার -3, তখন তুমি কি করবা, যখন b ভাগ a করবা তখন এই -3 হয়ে যাবে কি, শুধু 3 হয়ে যাবে। তার মানে আমরা এটাকে 11 নম্বর দিয়ে যদি লিখি, তাহলে a ভাগ b এর পাওয়ার -n বলতে যে কোনো সংখ্যা হবে, তাহলে সেটাকে b ভাগ a যখন করব তখন এটা শুধু n হয়ে যাবে। এটা কি তোমরা দেখতে পারতেছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা দেখতে যদি না পাও, এখান থেকে তোমরা একটু কষ্ট করে তুলে নিও। হ্যাঁ, কষ্ট করে একটু তুলে নিও। এবার সূচকের আমরা আর দুইটা সূত্র শিখবো, সেই দুইটা সূত্র কি কি সেই সম্পর্কে আমরা একটু জানি। প্রথম কথা, যদি কখনো দেখি যে ধরো a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b টু দি পাওয়ার x, তার মানে এই বাম দিকের সমানের বাম দিকের এই যে পাওয়ার, বেজ না কিন্তু পাওয়ারটা, এবং সমানের ডান দিকের এই পাওয়ারটা যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো কি a সমান b, a সমান b। আশা করি আমরা ক্লিয়ার। যদি আমরা দেখি যে বাম দিকে পাওয়ার আর ডান দিকের পাওয়ার সেম, তাহলে বলবো কি বেজ সেম। এটা কিন্তু আমরা বলতেই পারি। এখানে কিন্তু এই x এর উপর বা a b এর উপরে কিন্তু কিছু শর্ত আছে, সেটা নিয়ে আমি এখন কথা বলবো না, কালকে যখন আমরা এমসিকিউ করব তখন এই বিষয়টা ডিটেইলসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। কখনো ধরো সাপোজ আমাদের কাছে এরকম আছে যে a টু দি পাওয়ার x, ধরো সাপোজ x টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3, তখন আমরা কি করব, এই যেহেতু এই পাওয়ার সেম, তাহলে বেস গুলো কি হবে, সেম হবে। সেই ক্ষেত্রে সাইড নোটে দিয়ে দিবা যে a টু দি পাওয়ার x আর b টু দি পাওয়ার x হলে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x হলে কি a সমান b। এই সূত্র অনুযায়ী তুমি হচ্ছে কি করছো, এই কাজটা করছো আর কি। ঠিক আছে, এইটা একটু বলে দিবা। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহার প্রশ্নের যে উত্তরটা ওইটা হচ্ছে 11 নম্বর, ওটা দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি দেখা যাচ্ছে না। এটার পর যদি কখনো -n থাকে, তাহলে তুমি কি করবা, b ভাগ a দেওয়ার পরে এর মাইনাস ছিল যেহেতু, আর যদি তুমি উল্টায় দিছো তাহলে এটা শুধু প্লাস হয়ে যাবে, মানে শুধু n হবে, মানে -n প্লাস n হয়ে যাবে। উল্টায় দিলেই কি হয়ে যাবে, চিহ্নটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে এখন আমরা যে সূত্রটা আমরা তৈরি করলাম সেটা হচ্ছে ধরো 12 নম্বর সূত্র। 12 নম্বর সূত্রটা হচ্ছে এরকম যে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b টু দি পাওয়ার x হলে a সমান b। তো 13 নম্বর সম্পর্কে জানবো। দেখো আমি 13টা পর্যন্ত করলাম এখানে সূত্র, এত সূত্র কিন্তু তোমাদের বইয়ে নাই। তবে এগুলো যেগুলো আমাদের যে ক্যালকুলেশন গুলো বেশি লাগে সেগুলোকে আমি জাস্ট প্রতিটা সূত্র আকারে লিখে ফেলছি, যেটা এগুলো আমরা শর্টকাটে করতে পারি। যেরকম এই 9 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন, এটা যখন আমরা কালকে সৃজনশীল করবো, এমসিকিউ করবো, তখন দেখবো যেটা কতটা গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন। কিন্তু দেখো এইটা কিন্তু সূত্র আকারে নাই, এটা আমরা সরাসরি আমরা সূত্র আকারে ইউজ করতে পারবো। 13 নম্বরটা কি, এর উল্টাটা। ধরো সাপোজ a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার y। এখন দেখো সমানের দুই পাশে এর বেস এবং এর বেস, দেখো কোনটাকে বেস বলে কোনটাকে পাওয়ার বলে সেটা কিন্তু লিখে রাখছি এখানে আমরা। এদের দুজনের বেস সেম যদি হয় তাহলে পাওয়ার গুলো কি হবে, সেম, অর্থাৎ x ইকুয়ালস টু কত হবে, y হবে। একটা एग्जांपल যদি দেখি, ধরো সাপোজ 2 এর পর x ইকুয়ালস টু 2 এর পর 5। হ্যাঁ, তাহলে আমরা বলবো কি যে x ইকুয়ালস টু কত, 5, x ইকুয়ালস টু কত হলো, কত 5। ঠিক আছে, পাওয়ার সেম হলে বেস সেম, আর বেস সেম হলে পাওয়ার সেম। তাহলে এটাকে আমরা সূত্র আকারে যদি লিখি তাহলে কি হবে, আমাদের সূত্র আকারে লিখলে যে ধরো a টু দি পাওয়ার x ইকুয়ালস টু যদি a টু দি পাওয়ার y হয়, মানে বেস সেম হলে পাওয়ার গুলো সেম, অর্থাৎ x ইকুয়ালস টু কত, y। ঠিক আছে, তো আশা করি আমরা এই সূত্র যে আমাদের সূচকের যে সূত্রগুলো করছি এই সূত্রটা প্রত্যেকে লিখে নিছো। আর যারা লিখে নাওনি তারা একটা কাজ করো, এখন একটা স্ক্রিনশট দিবা, সেই স্ক্রিনশটটা পরবর্তীতে দেখে সুন্দর করে নোট করে নিও। ঠিক আছে, তা আমি এখানে আর ওয়েট করব না। আর একটা কথা, যদি কারো এখান থেকে কোনো সূত্র সম্পর্কে সমস্যা থেকে থাকে তাহলে আমি একটু সময় দিতেছি, তোমরা আমাকে একটু বলো যে কোন জায়গাটা সমস্যা, কোন সূত্রের সমস্যা, কোনটা নিয়ে আরেকটু আলোচনা করতে হবে সেটা একটু বলো, আমি একটু আলোচনা করবো। আচ্ছা, এবার লগের কনসেপ্টটা একটু আসে। দেখো এইবার ধরো আমি কাজ করতে চাইতেছি যে প্রথমে একটা সংখ্যা নিলাম √16 বা স্কয়ার রুট 16 যেটাই বলি না কেন। তো এটাকে রুট করলে কত আসছে, আমাদের 4 আসছে। হ্যাঁ, আর আমি
এইটাকে একটু এখানে লিখে রাখি, 4 এর স্কয়ার করলে কত হয় 16, যেখানে এই 4 ছিল হচ্ছে কি আমাদের বেজ, এটা কিন্তু গত ক্লাসে কতটুকু ইয়েতে দেখছি আমরা টপিকে দেখছি, 2 হচ্ছে কি আমাদের পাওয়ার, আর এই 16 এটা হচ্ছে কি আমাদের নাম্বার। ঠিক আছে, তার মানে এই সূচকের ক্যালকুলেশন যদি আমরা দেখি একটু খেয়াল করি তাহলে একটা বেস, একটা পাওয়ার, একটা নাম্বার। আচ্ছা এবার এটাকে আমরা যদি এখানে এইভাবে লিখি 4 এর স্কয়ার ইকুয়াল টু কত 16। আচ্ছা দেখো এখন একটা জিনিস কি, এই যে তিনটা জিনিস লিখলাম এই তিনটা জিনিসের ভিতরে এই যে আমাদের বর্গমূল মানে এই যে মূল, এই মূলের ক্যালকুলেশনে আমরা কোন জিনিসটা রেজাল্ট হিসেবে পাই, রেজাল্ট মানে কি যে এই সমান সমান ডান দিকে আছে, কোন জিনিসটাকে রেজাল্ট হিসেবে পাইছি, এই দেখো 4, 4 কি বলতো বেজ, 4 কি বলতো বেজ। তাহলে আমরা এই মূলের ক্যালকুলেশনে আমরা সবসময় এই যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটা করার পরে কি জিনিসটা কি মান পাই, বেজের মান পাই, কার মানটা পাই, বেজের মানটা পাই। মূলের ক্যালকুলেশনে আমরা সবসময় বেজের মানটা পাই, সূচকের ক্যালকুলেশনে এটা হচ্ছে আমাদের সূচক, সূচক এই সূচকের ক্যালকুলেশনে আমরা এই যে 16, এই 16টা কি ছিল বলতো নাম্বার, অর্থাৎ আমরা নাম্বারটা পাই। সূচকের ক্যালকুলেশনে আমরা নাম্বার পাই, মূলের ক্যালকুলেশনে আমরা বেজ পাই। তাহলে এমন কথা হচ্ছে যার একটা কি বাকি আছে, বেজ নাম্বার, এটা কি আছে পাওয়ার। তাহলে এমন কোন ক্যালকুলেশন আছে যার ক্যালকুলেশনে আমরা পাওয়ার নির্ণয় করতে পারি, ঠিক আছে, এই পাওয়ার নির্ণয় করতে পারি হচ্ছে আমরা লগের ক্যালকুলেশনে। কিরকম দেখো, ধরো সাপোজ বলা হইলো যে তোমার 4 এর পর কত করলে 16 হবে, 4 এর পর কত করলে 16 হবে, দেখো তো 4 এর পর কত করলে 16 হয়, 2 করলে হয়, তাহলে 2, এই দেখো এই 2 ছিল কি বলতো আমাদের পাওয়ার ছিল, 2 ছিল কি আমাদের পাওয়ার। তার মানে দেখো মূলের ক্যালকুলেশনে বেজের মান পাওয়া যায়, সূচকের ক্যালকুলেশনে নাম্বারের ভ্যালুটা পাওয়া যায়, আর লগ এই লগের ক্যালকুলেশনটাতে আমাদের কি পাওয়া যায় বলতো, লগের ক্যালকুলেশনটাতে পাওয়া যায় আমাদের পাওয়ারের ভ্যালুটা। তাহলে এই যে তিনটা যে আমাদের ক্যালকুলেশন আছে, তিনটা ক্যালকুলেশনে তিনটা জিনিসের মান পাওয়া যায়। আশা করি আমরা এই ছোট বিষয়টা বুঝতে পারছি। দেখো তো সবাই এটুকু ক্লিয়ার যে এই তিনটা জিনিসের মান পাওয়া যায়। তাহলে লগে সবসময় কি পাবো আমরা বলতো, পাওয়ারের মানটা পাওয়া যায়, আর সূচকে সবসময় নাম্বারের মানটা পাওয়া যায়, আর এই কোনো কিছুর মূল করলে তখন আমরা বেজের ভ্যালুটা পেয়ে থাকি। তো এটা গেল। এখন আমরা দেখব যে লগের সাথে সূচকের কি সম্পর্ক। আমাদের ধরো কোনোটা সংখ্যা সূচকে দেওয়া থাকলে সেটাকে কিভাবে লগে কনভার্ট করতে পারি। তো 2 এর পর 3 আছে ইকুয়াল টু ধরো 8। তো আমরা একটু আবারও লিখি, এই 2 হচ্ছে আমাদের বেজ, এই 3 হচ্ছে আমাদের পাওয়ার, আর এই 8 হচ্ছে আমাদের নাম্বার। এবার আমরা এই লগের ক্যালকুলেশন দিতে যাই, লগের পজিশন আছে, লগের এই জিটা একটু লম্বা করে দিব, আর এইখানে একটা ঘর থাকবে আমাদের, কোন কোন জায়গায় কি কি ঘর, এইখানে আমাদের একটা ঘর থাকবে সমান সমান দিয়ে, ধরো আমাদের এইখানে একটা ঘর থাকবে, এই 3টা ঘর, ঠিক আছে। এখন এই সূচকে যেরকম 3টা পজিশন আছে, বেজ, পাওয়ার, নাম্বার, বেসিক 3টা পজিশন আছে, লগের ক্ষেত্রে বেসিক 3টা পজিশন আছে। যদিও আমরা বোঝার সুবিধার্থে আমরা বলি এটাকে লগের বেজ বলি, হ্যাঁ এই পজিশনটাকে আমরা বলি বেজ, এটাকে বলি আমরা কি বেজ, ঠিক আছে, এটা বেজ বলি। এইটা ধরো সাপোজ এখন আমরা বলতেছি কি, আমরা ভালো করে বুঝবা এটা কি করতেছি, আমরা দেখলে কি মনে হচ্ছে, দেখো ধরো সাপোজ আমি এটাই লিখলাম এরকম, এই 2 এর উপরে আছে না, 2 এর উপরে আছে না, দেখলে মনে হয় 2 এর পাওয়ার আকারে আছে, 2 এর কি আকারে আছে বলতো, পাওয়ার আকারে আছে, এরকম দেখলে মনে হচ্ছে কিনা, যদি লগটা যদি না থাকে ধরো সাপোজ, তাহলে বুঝবো কি এই 2 যদি বেজ হয় তাহলে এখানে কি এটা পাওয়ার আকারে আছে, যদিও এটা পাওয়ার না বলছি পাওয়ার আকারে আছে ধরো, আর এটা কি তাহলে আমাদের নাম্বার আকারে আছে না। তাহলে এই যে সূচককে কিভাবে আমরা লগে কনভার্ট করতে পারি, সিস্টেমটা হচ্ছে কি যে সূচকের বেজ আর লগের বেজ সমান। সিস্টেমটা কি, সূচকের বেজ সমান লগের বেজ, এটা সব সময়ের জন্য সত্য। আর 2 নম্বর যে কথাটা সেটা হচ্ছে সূচকের যে পাওয়ার, এইখানে সে পাওয়ার না, জাস্ট এতটুকু পার্থক্য, যে সূচকে পাওয়ারে আছে সেখানে পাওয়ারে থাকবে না, যে পাওয়ারে ছিল না সে পাওয়ারে থাকবে। যদিও আমি আবারও বলতেছি যে এটা 2 এর পাওয়ার 8 বলে না, উচ্চারণ বলে না, আমি জাস্ট এটা থেকে এটা কনভার্ট করার সিস্টেমটা শেখাইতেছি, এমন ভাবে শেখাচ্ছি যাতে তোমাদের কোনোদিন ভুল না হয়, যে এখানে পাওয়ার থাকবে সেখানে পাওয়ার হবে না, যেখানে পাওয়ার ছিল না সেখানে পাওয়ার হবে। তাহলে যে পাওয়ার
ছিল সে পাওয়ার হবে না। ঠিক আছে, এই দুইটা লাইন লিখলে আমরা কিন্তু খুব সহজেই ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো ধরো সাপোজ আমরা আরেকটা এক্সাম্পল নিই। ধরি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু n আছে, এটাকে লগে কনভার্ট করলে কি হবে দেখো তো। লগে করলে, লগে আমরা যদি এখানে বেস থাকে, সূচকের বেস কত a, তাহলে এখানে আছে a। আর এখানে পাওয়ার নাই কে বলতো, n হচ্ছে কিন্তু পাওয়ার আকারে না, তাহলে যে পাওয়ার নাই সেখানে পাওয়ার হবে, আর যে পাওয়ার ছিল সেখানে ডানে চলে যাবে, সে ডানে চলে যাবে। পাওয়ার থাকলে সে পাওয়ার হবে না, পাওয়ার ছিল না যে সে পাওয়ার হবে। ঠিক আছে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আমাদের 4^-2 সমান 1/16, 1/16। তো এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে যে লগে কনভার্ট করি, এই সূচকটাকে যে লগে কনভার্ট করি, তাহলে কি আসবে, যে বেস ছিল সে বেস হবে, যে পাওয়ার ছিল না সে পাওয়ার হবে, যে পাওয়ার ছিল সে ডানে যাবে। আশা করি আমরা সবাই এটা ক্লিয়ার, আশা করি আমরা সবাই ক্লিয়ার। এবং আমরা দেখবো এখন সূচক থেকে কিভাবে লগে যাওয়া যায়। ধরো সাপোজ এরকম দেওয়া আছে, লগে 2 এর পর আমরা জানি, দেখো 2 এর পর 5 গুলো 32 হয়। যাই হোক, এটা হচ্ছে আমাদের লগে দেওয়া আছে, এটাকে আমরা সূচকে কনভার্ট করব। সূচকে কনভার্ট করলে আমাদের কি হবে, এর বেস যা সূচকেরও বেস তাই, এর পাওয়ার না যে এখানে সে পাওয়ার, আর এ যে পাওয়ারে যে আছে সে ডানে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লগ থেকে সূচক, সূচক থেকে লগ, আশা করি আমরা সবাই এক্সচেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে পরিবর্তনটা আমরা চাইলেই করতে পারবো আশা করি। তাহলে এইবার আমরা লগের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো লিখে দিব এবং সূত্রগুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। লগের প্রথম যে সূত্রটা সেটাকে বলা হয় এক লগ। এক লগ, এক লগের ব্যাপারটা কি, মনে সাপোজ এখানে 5 আছে, এখানে 5 আছে, তোমাকে বলা হলো 5 এর পর কত করলে 5 হবে, 5 এর পর কত করলে 5 হবে। আমরা জানি 5 এর পর কত করলে 5 হয় বলতো, 1 করলেই হয়। তার মানে এটা উত্তর কত, 1। তাহলে যেই লগের উত্তর 1 সেই লগটাকে বলা হয় এক লগ। তার মানে এটা থেকে কি বুঝলাম, ধরো সাপোজ এখানে যদি বলতাম যে ধরো সাপোজ 2 এর পর কত করলে 2 হবে, উত্তর 1। যদি বলতাম লগ 7 এর পর কত করলে 7 হবে, উত্তর হচ্ছে কত, 1। তার মানে এইখানকারটা আর এখানকারটা যদি সেম হয় তাহলে উত্তর কত হবে, 1। তার মানে এখানে যদি a হয়, এখানেও যদি a হয়, উত্তর কত হবে বলতো, 1। আর এই যে সূত্রটাকে, এটাকে বলা হয় এক লগ। হ্যাঁ, এটাকে বলা হয় এক লগ। আমি আশা করি আজকের ক্লাসটা কিন্তু সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি তো বললাম এই ক্লাসটাতে তোমরা একটা নতুন জিনিস হলেও কিন্তু শিখতে পারবা। সো এটা এক লগ গেল আমাদের। এরপরে আসি, ধরো সাপোজ লগ, ধরো বললো 5 এর পর কত করলে 1 হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 5 এর পর কত করলে কত হবে, 1 হবে। তো আমরা এটা কি জানি শিখছিলাম এর আগে, যে যে কোনো কিছুর পাওয়ার 0 করলেই কিন্তু 1 হয়, যে কোনো কিছু পাওয়ার 0 করলে কত হয়, 1 হয়। তার মানে কত হবে, आंसर 0। এখন তোমাকে বলা হলো, আচ্ছা বলো তাহলে 2 এর পর কত করলে 1 হবে, তো তুমি কি বলো 0। আচ্ছা বলো তো লগ এখানে 10 এর পর কত করলে 1 হবে, তুমি বলবে কি 0। তার মানে নিচের সংখ্যা যাই হোক না কেন, নিচের সংখ্যা যাই হোক না কেন, যদি এই জায়গাটায় 1 হয়, এই জায়গাটায় 1 হয়, তাহলে উত্তর কত হবে, ডানে কত হবে বলতো, 0 হবে। তার মানে এই যে লগ, ধরো নিচে আমাদের a আছে, আর কিন্তু এইখানে a আছে, a বলতে যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু a এই যে এখানে যদি 1 থাকে তাহলে উত্তর কত হবে বলতো, 0। আর যেই লগের উত্তর 0 তাকে বলা হয় শূন্য লগ, তাকে বলা হবে কি, শূন্য লগ। আর যেই লগের উত্তর হচ্ছে 1 তাকে বলা হয় হচ্ছে এক লগ। ঠিক আছে, আশা করি আমরা এইটুকু ক্লিয়ার হইছি। আচ্ছা, এইবার আমরা লগের ক্ষেত্রে আরেকটা নিয়ম শিখবো। ধরো সাপোজ কখনো যদি এরকম থাকে যে লগ 2, আর ধরো এটা আছে 2 এর পর 3, তো বলতেছে এটার ভ্যালুটা কত আসবে, এই যে পাওয়ার 3 আছে, এইটার উপরে যদি 3 থাকে তাহলে সেটাকে সামনে নিয়ে আসলে যা হবে, এই পুরোটা ক্যালকুলেশন তাই হবে। দেখো আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি, এই 3টাকে সামনে নিয়ে আসলে 3 গুণ লগ 2 2। এখন দেখো অ্যান্সার কত, 3 গুণ এখানেরটা আর এখানেরটা সেম হলে উত্তর কত হবে বলতো, 1। তাহলে বলতো 3 এর কি কত, 3। এখন দেখো এটাকে যে বেসিক কনসেপ্ট থেকে আমরা জানতাম, তাহলে কি আসতো বলতো, এটা মানে কি, লগ 2 এর পর এই 2 ভিত্তিক 2 এর পর কত, 3, 2 এর পর 3 এর কত, 8, এটা কত 8। এখন যদি বলি 2 এর পর কত করলে 8 হয়, আমরা বলি কি 2 এর পর কত করলে 8 হয়, আমরা জানি কি 3 করলে 8 হয়, অ্যান্সার কত, 3। দেখো এটা একদম কমন সেন্স থেকে দেখলাম কত, যে উত্তর 3। আর আমরা এই যে নতুন করে যে নিয়মটা তৈরি করলাম, সেই নিয়ম থেকে কি দেখলাম বলতো, উত্তর কত আসছে, 3 আসছে। তার মানে এখান থেকে আমরা নতুন একটা সূত্র পেয়ে গেলাম, সূত্র ধারণা পাইলাম। সেটা হচ্ছে কি, যদি কখনো এখানে লিখে দিই একবারে,
তো সাপোজ এখানে বেস যা কিছু হয় হোক, এখানে ধরো m আছে, যে কোনো সংখ্যা থাকতে পারে, এখানে যদি পাওয়ার যদি r হয় তাহলে চাইলেই আমরা সেই rটাকে কোথায় লিখতে পারি, সামনে লিখতে পারি, সামনে গুণ আকারে লিখতে পারি a m। আবার কেউ সামনে থাকলে তাকে পাওয়ারেও কিন্তু লিখতে পারি, পাওয়ারে থাকলে তাকে সামনে লিখতে পারি, সামনে থাকলে তাকে পাওয়ারে লিখতে পারি। ঠিক আছে, আশা করি আমরা এটুকু ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে ঘাতের লগ। হ্যাঁ, ঘাতের লগ মানে যে পাওয়ার, যেটা ঘাত, ঘাত ওই যে বলছিলাম সূচক, পাওয়ার, তারপর ঘাত, মাত্রা, শক্তি এগুলো থাকে। তো এইবার আমরা চলে আসি লগের গুণফল। লগের গুণফল মানে কি, ধরো 2 আর এখানে এই ধরো সাপোজ তোমাদের 4 গুণ দেওয়া আছে ধরো 8। তা বলতেছে লগের নিয়ম অনুযায়ী বলতেছে যদি এখানে গুণ থাকে তাহলে যোগ হবে। ওই যে আমাদের তোমার হচ্ছে সূচকের ক্ষেত্রে কি ছিল, বেস বেস সেম হইলে গুণ থাকলে কি হবে, পাওয়ার গুলো যোগ হবে। আর এখানে বেস যদি 2 থাকে, বেস যাই হোক না কেন, যদি এই দুইটা সংখ্যার গুণ থাকে তাহলে আমরা যেটাকে চাইলে এটাকে কি লিখতে পারি, এরকম এই 2 দিয়ে 4 আর গুণের জন্য যোগ 2 দিয়ে 8। ঠিক আছে, এটাকে করা যায়। তার মানে বা এটাকে এইরকমও বলতে পারি যে দুইটা লগের মাঝখানে যদি দুইটা লগের বেস যদি সেম হয়, দুইটা লগের বেস যদি সেম হয় এবং এদের মাঝখানে যদি যোগ থাকে তাহলে বেস একটা দিয়ে আমরা চাইলে এই দুইটা সংখ্যাকে গুণ লিখতে পারি। ঠিক আছে, যদিও এই ক্যালকুলেশনটা তোমরা খুব সহজেই বুঝতে পারবা। দেখো আমরা এই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করবো আর এই অনুযায়ী ক্যালকুলেশন করবো, দেখো কত আসে। 2 4 32, আমরা জানি লগ 2 এর পর কত করলে 32 হয়, 5 করলে হয়। এবার এটা দেখি, 2 এর পর কত করলে 4 হয়, 2 করলে হয়। 2 এর পর কত করলে 8 হয়, 3 করলে হয়। দেখো 3 আর 2 যোগ করলে কত, 5, এদিকেও 5 এদিকেও 5। তার মানে আমরা এখান থেকে সূত্র হিসেবে জানবো যে লগ কখনো a এখানে m আর n গুণ আকারে থাকে, তাহলে আমরা লিখতে পারি লগ am প্লাস লগ an। এই যে এখানেটা a হবে n। ঠিক আছে, আশা করি আমরা এই যে যোগফলের লগের সূত্র যেটা সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা যাব ভাগফলের ক্ষেত্রে। ভাগফলের ক্ষেত্রে কি দেখো, যে লগ থাকে, আমি এটা দেখাচ্ছি না ডিটেইলসে, m ভাগ n হয় তাহলে আমাদের কি হবে, ভাগ থাকলে কি হবে, খুব সহজ কথা বিয়োগ হবে, বা বিয়োগ থাকলে ভাগ হবে। তুমি যেটাই বলো না কেন সেটাই কিন্তু সত্য। ধরো সাপোজ তুমি বললে দুইটার বেস সেম, এদের মাঝখানে বিয়োগ আছে, তাহলে এটা ভাগ এটা হবে, এটা ভাগ এটা হবে, কথা সত্য। বা বললাম ভাগ আছে, মানে আমাদের যখন যেটা লাগে, ধরো এটাকে এরকম করা লাগবে তারপরে এই সূত্রে যাবো, যদি এখন এরকম থেকে এরকম করা লাগে তারপরে এটাকে সূত্র হিসেবে মানবো, কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে আমরা এই 5 নম্বরে লিখবো লগ a m ভাগ n হইলে লগ a ভিত্তিক m মাইনাস লগ a ভিত্তিক n। ঠিক আছে, এটা আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল আমাদের লগের ক্ষেত্রে আরো একটা সূত্র। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা লগের আরেকটা সূত্র দেখবো, সেটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র। ধরো সাপোজ তোমার কাছে লগ a আর ধরো এখানে b আছে। এখন তুমি কি করতে চাচ্ছ, আমি এই সূত্রটা নিয়ে কিন্তু একটু ডিটেইলস বলবো। হ্যাঁ, একটু টাইম নিয়ে বলবো। দেখো এটা কিন্তু বোঝার আছে, এটা সাহায্যে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। দেখো একটা জিনিস শিখো, যদি এরকম থাকে, ধরো সাপোজ আমি চাইলাম যে এখানে a আছে থাক, আমি চাই এখানে একজনের ভিত্তি হয়ে যাক অন্য কিছু, যেরকম এর ভিত্তি ছিল এখানে অন্য কিছু একটা ভিত্তি নিয়ে আসি। ধরো সাপোজ আমি নিয়ে আসলাম ধরো x নিয়ে আসলাম, তো বলতেছে তুমি চাইলে এখানে x নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে এইখানেও x নিতে হবে। হ্যাঁ, আর এখানে যে a লিখছো a, আর এই যে bটা এখানে লিখতে হবে। তার মানে এইখানে একটা লগের উপরে যদি মানে উপরে যা লিখবা আর একটা লগের নিচে যদি তাই থাকে, তাহলে তুমি চাইলে এইটাকে ক্যান্সেল করে দিতে পারো, দিয়ে তুমি চাইলে এটাকে লিখতে পারো a ভিত্তিক b। তাহলে এটা x এর জায়গায় যদি আমরা এখানে যে অন্য কোনো যে কোনো সংখ্যা দিতে চাই, ধরো সাপোজ এখানে আমরা 5 দিলাম, 5 দিলেও কিন্তু এই লাইনটা কিন্তু সেম আছে। কথা কি বুঝতে পারছি আমরা? আশা করি আমরা এটা খুব সহজে বুঝতে পারছি। এখন আমি এই সূত্রটাকে আমাদের খুবই কাজে লাগাইতে পারি। কিভাবে কাজে লাগাইতে পারি সেটা হচ্ছে, ধরো সাপোজ তোমার কাছে বললো লগ 2 এর পর 512। এখন তুমি যদি ক্যালকুলেটরে ধরো লগ আছে, লগ চাপার পরে 512 চাপো, তাহলে কিন্তু তোমার এই অ্যান্সারটা ধরো সাপোজ আসবে, দেখো যদিও এটা রিয়েল অ্যান্সার হচ্ছে 9, কিন্তু আসবে ধরো সাপোজ তোমার কত আসবে, ধরো 2 ধরো সামথিং আসবে, 2.7 8 এরকম আসবে। এখন তুমি কি বুঝলে দেখো তো, এর উত্তর ছিল 9 কিন্তু আসছে 2.78।
তার মানে কি কেন হলো? কারণ হচ্ছে যে আমাদের ক্যালকুলেটরে বাই ডিফল্ট এই লগের ভিত্তি থাকে হচ্ছে 10 আর ধরো এখন তুমি যখন লগ এই 512 লিখছো, তার মানে কি 10 ভিত্তিক 512 নিয়ে নিছো অটোমেটিক, কিন্তু তোমার ভিত্তি তো কত 2। এখন তুমি এই লগের এই ভিত্তি 10 এর জায়গায় 2 কিভাবে বসাবা? এটা কিন্তু দেখা যাবে আমাদের ম্যাক্সিমাম ক্যালকুলেটরে কিন্তু এই অপশনটা নাই, এই অপশনটা কিন্তু নাই। তাহলে এই অপশনটাকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, এটাকে কিভাবে আমরা ক্যালকুলেটর সাহায্য করতে পারি সেটা সম্পর্কে আমরা ধারণা দিব এখন। ধরো সাপোজ আমাদের কাছে কি আছে, লগ 2 আর ধরো 512 আছে। তুমি যে কাজটা করবা, এই যে এখানে লিখবা লগ, এইখানে লিখবা লগ, এরপরে তোমার লাগবে কত, তোমার ক্যালকুলেটরে আছে কত ভিত্তি আছে কত 10, তুমি এখানে 10 নিছো, এখানে 10 নিছো। এবার দেখো যে উপরে আছে উপরটাকে উপরে লিখবা, নিচেরটাকে নিচে লিখবা। তার মানে তুমি ক্যালকুলেটরে চাপবা কি জাস্ট লগ এই 512 ভাগ লগ 2, দেখবে অ্যান্সার তোমার 9 চলে আসছে। তুমি চেক করে দেখতে পারো, এটা খুব সহজে, খুব কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। ক্যালকুলেটরে তোমার 2 ভিত্তিও তোলা যাবে, এখানে 2 না, তোমার যে কোনো কিছু হোক, ধরো তোমার সাপোজ এরকম আছে, ধরো 5 আর 125, এটার মান আমরা জানি 3 হয়। তুমি ক্যালকুলেটরে জাস্ট চেক করার জন্য দেখবা যে লগ তুমি 125 দিবা ভাগ লগ শুধু 5 দিবা, অ্যান্সার দেখবা চলে আসছে। মানে উপরেরটা উপরে, নিচেরটা নিচে, উপরেরটা ভাগ নিচেরটা, লগ উপরেরটা ভাগ নিচেরটা। এখন আমি বলতে চাচ্ছি যে এইটা কিভাবে, এই সূত্র আমি সেই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? এটা কি হবে ওই সূত্র, সেটা আমি কথা বলবো। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে এইটা কেন এইভাবে লিখলে হয়ে যাচ্ছে, কারণ ক্যালকুলেটর বাই ডিফল্ট কত আছে বলতো 10 আছে, ক্যালকুলেটর বাই ডিফল্ট আছে কত 10। তাহলে আমরা এইটাকে বললাম যে এইটাকে যে ওই এটা লেখা যায়, এর কারণ কি? কারণ দেখো এর তুমি আর গুণ করো, আর গুণ করলে এর নিচে 1 আছে, আর গুণ করলে হবে কত, এই যে লগ 10 আর 512, ঠিক আছে, সমান সমান কত, এটার সাথে এটা গুণ, অর্থাৎ লগ 2 512 গুণ লগ 10, ধর আমি এটাকে আগে লিখি, গুণ তো এটা গুণ এটা, এটা গুণ এটা একই কথা। লগ 10 2 গুণ লগ 2 512, এটা বোঝানোর জন্য আর কি, যে দেখো এখানে ছিল ধরো সাপোজ আগের মতো a ধর 10, এ ধর b, এখানে ধর 512, ঠিক আছে, ভালো করে বুঝো কিন্তু। তাহলে এই যে দেখো a আর এই যে 512 কি, এটা ছিল কি আমাদের b, এই যে a b, তাহলে a b, দেখো এই যে a b, এই যে এরকম a b। আর এই যে বললাম এখানে যা ইচ্ছা তাই নিয়ে আসতে পারবো, দেখো এখানে কত 2, এখানে 2, দেখছো? এটা সেম হইলে কি হয়, 10 আর 12 512 সেম হয়ে যায়, তাই না বলতো? ঠিক আছে কিনা বলতো? যদি এত বেসিক বা এত ডিটেইলস আমাদের লাগবে না, তবুও আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এই কথাটা বললাম আর কি। কখনো যদি তোমরা আটকায় যাও লগের বেস তোমার 10 বাদে যদি অন্য কিছু থাকে, তাহলে তুমি কিভাবে অ্যান্সার বের করবা? অ্যান্সারটা বের করার টেকনিকটা খুবই সহজ। ধরো সাপোজ লগ তোমার 7 আর ধরো এটা তোমার ইচ্ছা মতো দেওয়া আছে 1023 দেওয়া আছে, তুমি কি করবা, লগ 1023 লিখো উপরে আর লগ 7 লিখবা নিচে, দেখবা যে অ্যান্সার একদম অ্যাকুরেট মানটা চলে আসছে, অ্যাকুরেট মানটা পেয়ে গেছো। তো যাই হোক, এটাকে আমরা ভিত্তি পরিবর্তনের সূত্র বলি। তার মানে এটা যদি বলি এরকম যে লগ a b আর লগ a থাক আর লগ এই b উপরে থাক, আর এখানে যদি আমরা ধরো সাপোজ এখানে কি দিলাম p, আর এখানে p দিই, তাহলে এই p সেম হলে এটা কাটা যায়, এটা হয়ে যায়। আচ্ছা, আরেকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, লগ যদি কখনো a ভিত্তিক b হয়, তাহলে তুমি চাইলে এটাকে যদি উল্টায় দাও, অর্থাৎ এর নিচে কিছু 1 আছে, এটাকে যদি উল্টায় দাও, তাহলে এদের বেস এবং এই সংখ্যাটাও কিন্তু উল্টায় যাবে, অর্থাৎ b নিচে চলে আসবে, ঠিক আছে? এটা উপরে ছিল, এটাকে যদি নিচে আনো, তাহলে এদের ভিত্তি যে ছিল নিচে সে ছিল উপরে, আর উপরে যে ছিল সে ছিল কোথায়, নিচে। ব্যাপারটা হচ্ছে এরকম, 2 16, এটাকে যে 1 ভাগ তুমি দেখো, তাহলে লগ 16, ঠিক আছে? আশা করি আমরা এইটুকু ক্লিয়ার হইতে পারছি। তো এই 6টা সূত্র, 6টাই ধরো, এই 6টা সূত্রকে তোমরা সুন্দর করে একটু লিখে নিও, নোট করে রেখো, ঠিক আছে? যারা যারা নোট করতে চাও, এখন নোট করতে পারলে তো হয়ে গেছে, আর না পারলে স্ক্রিনশট দিয়ে পরে করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা চলে আসি হচ্ছে কোনো একটা সংখ্যাকে বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপে প্রকাশ করা যায় কিভাবে, সেটার একটা নিয়ম আছে, সেই নিয়মটা সম্পর্কে জানবো। ধরো সাপোজ 3 1 2 5 9 6 1 0 0 5 2 9 .25, ধরো একটা সংখ্যা আছে, অনেক বড় একটা সংখ্যা আছে, আমরা চাচ্ছি কি এইটাকে আমরা বৈজ্ঞানিক বা আদর্শ রূপে প্রকাশ করবো।
তো এইটা করার জন্য যে কাজটা করা লাগবে আমাদের, ভালো করে খেয়াল করবা, এর একটা সাধারণ রূপ আছে বা আদর্শ রূপ আছে। এই আদর্শ রূপটা, সাধারণ রূপটা হচ্ছে কি a ইন্টু 10 টু দি পাওয়ার n, 10 টু দি পাওয়ার n, যেখানে এই এর ভ্যালুটা হবে 1 থেকে বড় বা সমান কিন্তু 10 থেকে ছোট, এবং এই n এর ভ্যালুটা হইতে পারবে আমাদের z। জেড মানে কি এটা আশা করি এতদিন পরে বলা লাগবে না, কারণ জেড কিন্তু আমরা শিখে আসছি। জেড হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক শূন্য সবকিছুই হতে পারে। আর এই যে এর যে শর্তটা, এর মানটা কি, যে 1 থেকে বড় বা সমান 10 থেকে ছোট হইতে হবে। এর মানে কি, আমি ধরো সাপোজ এটা অনেক বড় একটা সংখ্যা, আমি ধরো ছোট একটা সংখ্যা নিয়ে কথা বলি, 523, এই সংখ্যাটাকে আদর্শ রূপে প্রকাশ করতে চাই। 523 দশমিক ধরো 1 দেওয়া আছে, তাহলে এই যে পয়েন্টটা এমন একটা জায়গায় আছে যাতে করে কি হইলো, এই যে পয়েন্টের আগের সংখ্যাটা এটা 523, কিন্তু আমরা বলছিলাম কি যে আমরা যখন এটাকে এরকম 10 টু দি পাওয়ার সামথিং এখানে লিখবো আর এখানে একটা সামথিং থাকবে আমাদের, তখন এই অংশটুকু হবে, মানে এই প্রথম অংশটুকু হবে কি আমাদের 10 এর থেকে ছোট। তাহলে দেখো পয়েন্টটাকে যদি আমরা এখানে আসে, এখান থেকে যদি আমরা কখনো এখানে আনতে পারি, তাহলে এটা কত 52.315, ধরো সাপোজ আমি এইভাবে উচ্চারণ করলাম 315। কিন্তু 52 হইলেও কি বলতো 10 এর থেকে কিন্তু কত হয়ে যাচ্ছে বলতো, বড় হয়ে যাচ্ছে। আমরা এইখানে নিয়ে আসলে হবে না, আমরা এখানে নিয়ে আসতে পারতাম 5.2315। এই 5 সংখ্যাটা কি 1 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট, তার মানে আমরা পয়েন্টটা এখানে নিয়ে আসলে কিন্তু হইতো। তার মানে এই যে 5.23, ধরো সাপোজ দুইটা অঙ্ক নিলাম, দশমিকের পর দুইটা অঙ্ক নিলাম, আর বাকি অঙ্কগুলো নেওয়ার দরকার নেই আমাদের, 23 নিলাম। এখন কথা সেই দশমিকটা ছিল এখানে, আমি লিখলাম কোথায় বলতো, ছিল 3 এর পরে, লিখলাম 2 এর আগে। তার মানে এই দশমিকটা ডান দিকে বাঁ দিকে কয় ঘর নিয়ে আসছে, 1 ঘর 2 ঘর আগায় নিয়ে আসছে। তাহলে এখানে হচ্ছে একটা -2, তখন কি হবে বলতো -2। তাহলে যদি কখনো দশমিককে বাঁ দিকে 2 ঘর নিয়ে আসি তাহলে -2, যদি বাঁ দিকে 10 ঘর নিয়ে আসি তাহলে -10, 5 ঘর নিয়ে আসলে -5, যদি 1 ঘর নিয়ে আসি তাহলে -1। ঠিক আছে, তাহলে সাপোজ এই দশমিকটাকে আমরা জানি যদি এখান থেকে নিয়ে আমরা এই 3 এর পরে নিয়ে আসি, অর্থাৎ এই 3.12, 3টা কিন্তু হচ্ছে 1 এর থেকে বড় 10 এর থেকে ছোট, কিন্তু এখানেও যদি আনতাম তাহলে 31 কিন্তু 10 এর থেকে ছোট না। তাহলে আনতে হবে কোথায়, এই 3 এর পরে। তার মানে লিখতে হবে 3 এর পরে, দশমিকের পরে কয়টা অঙ্ক নিতে হবে এটা বলে দিবে, যে কয়টা অঙ্ক নিতে হবে সেটা বলে দিবে। দশমিকের পরে 2টা অঙ্ক নিব, তাহলে এই দশমিকের পরে 1 আছে আর 2 নিব, আর 2 নিতে গেলে 2 এর পরের অঙ্কটা কত বলতো 5 থাকলে কি 1 যোগ হয় আমরা জানি, তাহলে এটা 2 এর জায়গায় কত হবে 3, এবার গুণ, এবার 10 এর পর কত হবে, দশমিকটা কত ঘর নিয়ে আসছে দেখো তো, 1 ঘর 2 ঘর 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এই -11 যদি বাঁ দিকে আসছে তাহলে কি -11। দেখো এই বড় একটা সংখ্যাকে আমরা চাইলে কিন্তু ছোট একটা সংখ্যাতে প্রকাশ করতে পারি। যেখানকার এই গুণের আগে যে অংশটুকু আছে সেই অংশটুকু হচ্ছে 10 এর থেকে ছোট বা 1 এর থেকে বড় বা সমান, আর এইটা হচ্ছে আমাদের জেড এর উপাদান, মাইনাস হতে পারে প্লাসও হতে পারে। আশা করি আমরা এটা ক্লিয়ার। তো এটাকে বলে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ বা আমাদের কি বলে আদর্শ রূপে প্রকাশ। আমি আরো কিছু এক্সাম্পল নিই, এক্সাম্পল দিলে কিন্তু তোমরা জিনিসটা ক্লিয়ার হবা বেশি। আমাদের একটা ছোট সংখ্যা 0.0000512। তো দেখো এই সংখ্যাটা কিন্তু সাপোজ আমি আরেকটা ছোট সংখ্যা নিয়ে আগে একটা এক্সাম্পল দিয়ে নিই, 0.5। কথা হচ্ছে দেখো 51, এই দশমিকের পরে যে অঙ্কটুকু আছে মানে পুরো অঙ্কটা, এটা কি তোমার দেখো তো 1 এর থেকে বড় না, তো দশমিকটাকে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি বড় হবে বলো তো, হবে না। তার মানে দশমিকটা যদি এখানে নিয়ে আসি তাহলে সংখ্যাটা কত 5.1, 5.1 কি 1 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট, কারণ দশমিকটা এখানে না থেকে আমার থাকা দরকার ছিল কত বলতো এখানে। তাহলে আমরা দাঁড়াবে কত 5.1 × 10 টু দি পাওয়ার। এখন তুমি দেখো দশমিকটা ডান দিকে কয় ঘর নিছো, 1 ঘর 2 ঘর, তাহলে এখানে শুধু 2। ঠিক আছে, তাহলে শুধু 2। তার মানে এই সংখ্যাটাকে আচ্ছা আমি তোমাদের একটু সরি বলি, কারণ এর আগে যেগুলো করছি বাঁদিকে আসছিলাম যখন, তখন পাওয়ারটা মাইনাস করছিলাম, এইটা হবে না। বাঁদিকে আসলে পাওয়ারটা প্লাস হবে, আর এই ডান দিকে গেলে মাইনাস হবে, একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। যে ধরো সাপোজ এরকম ছিল, দশমিকটা যখন আমরা বাঁদিকে নিয়ে আসলাম 5 এর পরে নিয়ে আসলাম 5.31, তখন × 10 টু দি পাওয়ার বাঁদিকে 2 ঘর আনছে বলে +2, আর এই যে ডান দিকে নিয়ে গেলাম অর্থাৎ -2, ডান দিকে গেলে মাইনাস, বাঁ দিকে আসলে প্লাস। আশা করি তোমরা একটু ঠিক করে নিবা। হ্যাঁ, যদি বাঁ দিকে আসি তাহলে কি, বাঁ দিকে যদি আসি তাহলে মাইনাস, আর যদি
যদি দশমিকটা বাঁ দিকে নিয়ে আসে তাহলে প্লাস, আর দশমিকটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে কি আমাদের মাইনাস। এখন দেখো এই দশমিকটা কোথায় নিয়ে গেলে আমাদের সংখ্যাটা একের থেকে বড় হবে, এই যে মোটামুটি, এবং 10 এর থেকে ছোট হওয়া লাগবে, এইখানে নিয়ে আসলে কিন্তু হবে। তাহলে কত ঘর ডানে নিয়ে যাচ্ছে দেখো তো আমরা, 1 2 3 4 5 6 7, আগে ওইটা লিখে নিই আমরা। 5 দশমিকটা দেখেন এখানে চলে যাবে, 5.1 2 গুণ 10 এর পর কত হবে, 1 2 3 4 5 6 7, যেহেতু ডানে গেছে তাহলে মাইনাস, আর কত ঘর গেছে 7 ঘর, তাহলে মাইনাস 5.12 ইন্টু 10 - 7। আশা করি আমরা ক্লিয়ার। তাহলে সাপোজ আমাদের কাছে এরকম একটা অঙ্ক দেওয়া আছে 15,000, এই 15,000 কে বলছে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করো। তাই প্রকাশ করতে গেলে আমাদের কি হবে, দশমিকটা ধরো আমাদের এখানে আছে, তাই এটাকে নিয়ে আসতে কত, এই 1 এর পরে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার, কত ঘর আমি আসছে বলতো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাই শুধু 4, শুধু 4। এটাই হচ্ছে আদর্শ রূপে প্রকাশ। ঠিক আছে, আদর্শ রূপে প্রকাশ। আচ্ছা, এইখান থেকে আমরা আরেকটা জিনিস শিখে নিব, এই যে লগের অংশক এবং পূর্ণক। আমাদের এই অংশকটা কিন্তু পরীক্ষায় এমসিকিউতে কখনো আসে না, আমাদের আসে হচ্ছে পূর্ণক অংশটা। অংশক অংশটা আমরা, এইটা আমাদের জানার কোনো দরকার নাই, আমরা শুধু পূর্ণক অংশটা জানবো। এই পূর্ণকের ব্যাপারটা কি, এই পূর্ণকটা হচ্ছে পাওয়ার, পূর্ণকটা হচ্ছে কি পাওয়ার, মানে কোনো একটা তোমার হচ্ছে সংখ্যাকে যখন আদর্শ রূপে প্রকাশ করব, তখন ওই আদর্শ রূপে প্রকাশ করার পরে যে পাওয়ারটা হবে ওইটাই হচ্ছে তোমার পূর্ণক, ওইটাই হবে কি পূর্ণক। তাহলে এখানে কত দেখো তো 4, তাহলে কি 4 হচ্ছে এখানে পূর্ণক, পূর্ণক হচ্ছে কত 4। কিন্তু এইখানে দেখো পাওয়ারটা কত -7, তাহলে পূর্ণক কত হবে জানো, -7 হবে। উত্তর হচ্ছে যে না, -7। তাহলে হবে কত, এই 7 দিয়ে এর উপর একটা দাগ, এটাকে বলা হয় 7 বার, 7 বার, মানে এই চিহ্নটাকে বলা হয় বার চিহ্ন, 7 বার, 7 বার। তাহলে ধরো সাপোজ 0.013 বললো এটার পূর্ণক কত, তা তুমি কি করবে, এটাকে আগে বৈজ্ঞানিক পদ্ধতি প্রকাশ করবা, পয়েন্টটাকে এইখানে নিয়ে আসতে হবে, 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 1 ঘর 2 ঘর -2, তাহলে -2 পাচ্ছ, তার মানে কি অ্যান্সার হচ্ছে কত 2 বার। দেখো আমাদের এ বি সি ডি অপশনে কিন্তু 2 থাকবে, বি তে দেখা যাচ্ছে 2 বার থাকবে, হ্যাঁ, সি তে দেখা যাচ্ছে -2 থাকবে, এবং ডি তে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে 3 বার থাকবে। তাই অ্যান্সার কত হবে, 2 বার হচ্ছে আমাদের অ্যান্সার হবে। যত পাওয়ার তত বার, যত পাওয়ার মানে মাইনাস থাকলে তত বার, আর প্লাস থাকলে তত। যদি এখানে যেরকম 4 ছিল তাহলে হচ্ছে কি আমাদের 4, আর এখানে -7 ছিল, এই জন্য কি 7 বার। ঠিক আছে, মাইনাস থাকবে না, প্লাসও থাকবে, শুধু 7 বার। তাহলে আমরা এইটুকু আশা করি বুঝতে পারছি যে এই লগের অংশক এবং পূর্ণক, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। এখন আমাদের স্বাভাবিক লগ এবং সাধারণ লগ, এটা নিয়ে ছোট্ট একটু কথা বলবো আমরা। তো প্রথমে আসি আমরা স্বাভাবিক, আর এটা হচ্ছে আমাদের সাধারণ লগ। তো এই স্বাভাবিক লগ যেটা, সেটার বেজ বা ভিত্তি, যেটার বেজ হচ্ছে আমাদের ই, আর সাধারণ লগ এটার বেজ হচ্ছে আমাদের প্রথম পার্থক্য যেটা, সেটা হচ্ছে আমাদের এটা। মনে করো সাপোজ আমাদের লগের ভিত্তি যদি কখনো ই হয়, লগ ই ভিত্তিক এক্স, আর ধরো সাপোজ লগ 10 ভিত্তিক এক্স। কথা ক্লিয়ার? তারপরে দেখো এটার ভিত্তিগত ই, এর ভিত্তিগত 10, তাহলে 10 যদি যেই সকল লগের ভিত্তি 10 তাদেরকে বলা হবে সাধারণ লগ, আর যে সকল লগের ভিত্তি ই তাকে বলা হবে স্বাভাবিক লগ। এই ই ভিত্তিক লগারিদম, এখানে এই ইর কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু আছে, যেরকম পাই একটা অম্লত সংখ্যা, আমরা জানি 3.1416 এরকম চলতেই থাকে। সিমিলারলি ই কিন্তু একটা অম্লত সংখ্যা, এটা কিন্তু আমাদের এমসিকিউ তে থাকে, ওই যে মূলত অম্লত অংশ পড়াইছিলাম না, যে নিচের কোনটি অম্লত সংখ্যা, পাই দিয়েও থাকে আবার ই দিয়েও থাকে। তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ই পাই এগুলো সবই কিন্তু আমাদের কি সংখ্যা বলতো, অম্লত সংখ্যা। ঠিক আছে, আর এই যে ই এর ভ্যালুটা হচ্ছে 2.71828 এরকম ডট ডট চলতে থাকে। ঠিক আছে, এই ই কিন্তু একটা সংখ্যা, ই কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, সেই সংখ্যাটার ভ্যালু কত 2.71828। যেরকম আমাদের ওই যে পরিধি নির্ণয় করতে গেলে 2 পাই আর, এই যে পাইটা ব্যবহার করি, পাই কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, যেরকম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে ব্যবহার করি, এইটাও কিন্তু ইউ কিন্তু আমাদের ক্যালকুলেশনে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে ওই যে সুদ আসল আছে না, সুদ আসলের অঙ্কের ক্ষেত্রে এই যে ই আবিষ্কারটা কিন্তু হয়েছে ওই সুদের যে কনসেপ্ট আছে সেটা থেকে। তো এইটা সুদের যে কনসেপ্ট, সুদ নির্ণয় করতে হয় না, তো ওইটার কনসেপ্ট থেকে এই ইটা আসছে। এটা কিউ আসছে, এটা তোমরা আরেকটু বড় হলে কিন্তু আরো ভালোভাবে শিখতে পারবা। আশা করি বুঝতে পারছি যে লগের ভিত্তি ই,
তাকে বলা হবে ই ভিত্তিক লগারিদম বা স্বাভাবিক লগারিদম। আর যেটার ভিত্তি 10 সেটাকে 10 ভিত্তিক লগারিদম বা হচ্ছে আমাদের কি সাধারণ লগারিদম। এখন এই ই ভিত্তিক লগারিদম, এই লগারিদমটা আবিষ্কার করছে আমাদের জন নেপিয়ার, বিজ্ঞানী জন নেপিয়ার। ঠিক আছে, তো এটাকে অবশ্যই তাহলে নেপিয়ারের নাম অনুসারে নেপিয়ার লগারিদমও বলবে। হ্যাঁ অবশ্যই কি নেপিয়ার লগারিদমও কিন্তু বলবে। এবং ই ভিত্তিক লগারিদম বা এটাকে কিন্তু তত্ত্বীয় লগারিদমও বলে, এটা তত্ত্বীয় লগারিদম বলে। ঠিক আছে, তাহলে এটার কি কি নাম হইতে পারে? একটা হইতে পারে ই ভিত্তিক লগারিদম, কারণ কি যেহেতু এর ভিত্তি হচ্ছে ই। ঠিক আছে, অথবা নেপিয়ার হচ্ছে আবিষ্কার করছে নেপিয়ার লগারিদম বা তত্ত্বীয় লগারিদম। তত্ত্বীয় লগারিদম কেন বলতেছে? কারণ আমি একটু বলতেছি, দেখো এই যদি কখনো যদি এরকম থাকে, এই যে এখানে ই আছে আর এখানে এক্স আছে, এই এক্স এইগুলো কি এ বি সি ডি ইংরেজি অক্ষর না? এই ইংরেজি অক্ষর যদি হয় তাহলে তুমি চাইলে এটাকে কিন্তু এরকম ভাবে লিখতে পারবা। তার মানে এল এন, বা এটা অনেকে অনেক সময় অনেক রকম উচ্চারণ করে, কেউ এলএন উচ্চারণ করে বা কেউ লন উচ্চারণ করে, লন এলএন অথবা লন, যাই বলো না কেন, তার এলএন এক্স। তার মানে বুঝতে হবে যে এলএন মানেই হচ্ছে লগ ই, এলএন মানেই হচ্ছে কি লগ ই। মানে এখানে এ বি সি ডি থাকলে তাহলে বুঝবা, তাহলে তোমার ধরো সাপোজ এরকম এলএন এক্স আছে, ধরো সহজ কথা, তখন তুমি বুঝবা কি এখানে ভিত্তি কত আছে বলতো, লগ ই আছে। আর যদি কখনো থাকে ধরো ধরো যে তোমার 20, তার মধ্যে এখানে এখানে কি আছে, সংখ্যা, এখানে কোনো বেজ আছে, বেজ নাই, তখন বুঝতে হবে এটা অটোমেটিক কত আছে, 10 আছে। যদি এলএন থাকে তাহলে বুঝতে হবে লগ ই আছে, যখন কোনো সংখ্যা এই শুধু সংখ্যা থাকবে তখন কিছু না থাকবে এখানে বেজ, তখন বুঝবো কি 10 আছে, এখানে কি আছে 10 আছে। ঠিক আছে, আশা করি আমরা এটুকু ক্লিয়ার। তো এই যে এদের এই স্বাভাবিক লগারিদম এর বেজ হচ্ছে ভি সরি ই, যা ই হচ্ছে একটা অমূলক সংখ্যা যার ভ্যালু 2.71828 ডট 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 চলতে থাকবে। এটাকে আমরা এইভাবে প্রকাশ করি অথবা এইভাবে প্রকাশ করি, এর উচ্চারণটা এলএন এক্স বা লন এক্স এভাবে বলতে পারি। এই লগারিদমটা আবিষ্কার করছেন বিজ্ঞানী জন নেপিয়ার, তার নাম অনুসারে এটাকে বলা হয় নেপিয়ার লগারিদম। এটাকে তত্ত্বীয় লগারিদম, কারণ এটাতে এই যে অক্ষর টক্ষর নিয়ে কাজ করে, এ বি সি ডি এক্স ওয়াই জেড নিয়ে কাজ করে। হ্যাঁ, এই যে তত্ত্বীয় লগারিদম বলতেছে বা ই ভিত্তিক লগারিদম। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এবং এই সাধারণ লগারিদমে যদি যাই আমরা, তো এটা আবিষ্কার করছে হেনরি ব্রিক্স। এই হেনরি ব্রিক্স যে বিজ্ঞানী, তার নাম অনুসারে অবশ্যই তাহলে কি হবে বলতো, ব্রিক্স লগারিদম হবে, অবশ্যই ব্রিক্স লগারিদম হবে। ঠিক আছে, বলতেছে 1624 সালে 10 কে ভিত্তি ধরে লগারিদমের টেবিল বা লগ সারণী তৈরি করে। এমসিকিউতে আসতে পারে লগ সারণীর বা লগ টেবিলে তোমার ভিত্তি কত ছিল, কতকে ভিত্তি ধরে লগ সারণী বা লগ টেবিল তৈরি করা হয়েছিল, ভিত্তি ছিল কত বলতো 10। কি আবিষ্কার করছে, হেনরি ব্রিক্স। এটা কিন্তু লগ সারণী বা লগ টেবিলের ভিত্তি ছিল কত 10, এটা কিন্তু পরীক্ষা এমসিকিউতে আসে। তো এটাকে আমরা চাইলে শর্টকাটে কি লিখতে পারি, ধরো সাপোজ এখানে ধরো আমরা একটা সংখ্যা দিই, এখানে ধরো সংখ্যা দিই 15 দিলাম, তো শর্টকাটে আমরা এরকম লিখতে পারি। ঠিক আছে, আর এটাকে শর্টকাটে কি এলএন এক্স লিখতে পারি। কথা ক্লিয়ার? তাহলে এটার নাম কি কি হতে পারে, এই যে ব্রিক্স, এই ব্রিক্স লগারিদম বলতে পারি আমরা। এটাকে বলতে পারি 10 ভিত্তিক লগারিদম, 10 ভিত্তিক লগারিদম বলতে পারি। আর কি কি বলতে পারি, এটাকে ব্যবহারিক লগারিদম বলতে পারি আমরা। হ্যাঁ, এর আরেকটা নাম হচ্ছে কি ব্যবহারিক লগারিদম, এটাকে বলতে পারি ব্যবহারিক লগারিদম, ব্যবহারিক লগারিদমও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে আমরা এই দুই ধরনের লগারিদম সম্পর্কে জানলাম, স্বাভাবিক, সাধারণ। সাধারণ লগারিদমের ক্ষেত্রে বেজ হচ্ছে 10, আর স্বাভাবিক লগারিদমের ক্ষেত্রে বেজ হচ্ছে ই, আর এটাকে লেখা হয় লগ ই ভিত্তিক এক্স, লগ 10 ভিত্তিক 15। তো এটাকে শর্টকাটে আমরা এভাবে লিখতে পারি যে ভিত্তি বাদ দিয়ে 15 লিখতে পারি, আর এর ভিত্তি যদি বাদ দিই তাহলে এলএন এক্স লিখতে হয় আমাদের। ই একটা অমূলক সংখ্যা, তার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, আর এটা আবিষ্কার করছে আমাদের জন নেপিয়ার, এই জন্য এটাকে নেপিয়ার লগারিদম বা তত্ত্বীয় লগারিদম বা ই ভিত্তিক লগারিদম বলে। আর এটা আবিষ্কার করছে হেনরি ব্রিক্স। ঠিক আছে, এটা ভিত্তি হচ্ছে 10, তাহলে ব্রিক্স লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম, আর এটাকে ব্যবহারিক লগারিদম বলে। আর এই ব্রিক্স কি করছিল, একটা লগ টেবিল বা লগ সারণী তৈরি করছিল যার ভিত্তি ছিল কত 10। আশা করি আমরা এটুকু ক্লিয়ার। তো আজকের এই ক্লাসটা আমাদের টপিক, আশা করি আমার চিন্তা মতে যে হয়তো দুই একটা টপিক বাদ থাকলেও থাকতে পারে, আমার মনে হয় যে এখানে কোনো টপিক বাদ নাই, প্রতিটা টপিকে আমি টাচ করার চেষ্টা করছি।
কালকে আমাদের যে এই অধ্যায়ের এমসিকিউ ক্লাস আছে, তাহলে দেখবো যে যদি কোনো টপিক বাকি থাকে সেটা কিন্তু আমরা এমসিকিউ ক্লাসে কভার করে দিব। তো এই ক্লাসটা আশা করি তোমাদের জন্য অনেক 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 বেশি উপকারী হয়েছে এবং এখান থেকে কিছু না কিছু তুমি শিখতে পারছো। তো আমি নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।